খাদ্য অধিদপ্তরের চাল, আটা ও ময়দা কলের মালিকদের তালিকাভুক্ত নিয়ে চলছে অনিয়ম। খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা মিলেমিশে গড়ে তুলেছেন ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট। তাদের খুশি করতে না পারলে আবেদন করলেও যোগ্য মালিকদের তালিকাভুক্ত করা হচ্ছে না। দিনের পর দিন ফেলে রাখা হয় সেসব আবেদন। এমনও ঘটনা ঘটেছে, মিলার হিসাবে তালিকাভুক্ত হওয়ার পর চাহিদা মাফিক খুশি না করায় এক মিলারের অনুমোদনপত্র পরদিনই বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। অমিতোষ পাল, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কাদের খুশি করতে না পারলে মিলারের কপার পুড়ে? আপনি প্রতিবেদনটা নিশ্চয়ই দেখেছেন। এখানে আসলে একটা সিন্ডিকেট আপনি বলতে পারেন, বা বোঝাপড়ার একটা বিষয় আছে, এবং সেই বোঝাপড়ার বিষয়গুলো কারা করে সেটা হলো খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়। এই দুইটা জায়গার কিছু অসাধু কর্মকর্তা আছে। তারা একটু বোঝাপড়া করেন, যারা মিলার হিসাবে তালিকাভুক্ত হতে চান তাদের সঙ্গে বোঝাপড়া করেন, এবং এই তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে এবং সেটা আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। যে যারা মিলার, পেশাদার মিলার, তারা আবেদন করবেন। সে আবেদনটা করতে হবে হচ্ছে জেলা খাদ্য কর্মকর্তা যিনি থাকেন তার কাছে আবেদন করতে হয়, এবং ডিসি ফুড বলে, এবং উনি সেটা যাচাই বাছাই করবেন যে আসলে এই লোকটা বা এই লোকটার প্রতিষ্ঠান মিলার হিসাবে এনলিস্টেড হওয়ার মতো যোগ্যতা আছে কি না। তারপরে উনি সেটা পাঠাবেন খাদ্য অধিদপ্তরে। খাদ্য অধিদপ্তর সেটা আরেক দফা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে সেটা খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে, এবং মন্ত্রণালয় ফাইনালি সেটা অনুমোদন দিবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু দেখা গেছে যে কিছু মিলার এনলিস্টেড হয়েছেন যারা আসলে ডিসি ফুডের কাছে আবেদনই করেননি। তারা সরাসরি হয়তো ডিজি খাদ্য অধিদপ্তর তার বরাবর আবেদন করেছেন। ইভেন এমন ঘটনাও দেখা গেছে যেটা সচিব বরাবর আবেদন করেছেন। তো এখানে একটা ফাঁক ফোকর আসলে আছে, যে নিয়মটা ভায়োলেট করে আপনি আবেদনটা করছেন এবং তারা এনলিস্টেড হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে বোঝা যায় যে তার মানে একটা বোঝাপড়ার একটা ব্যাপার থাকে আর কি। এবং এর ফলে যেটা হয় আর কি, যে অনেক সময় প্রকৃত মিলার যারা, তারা এনলিস্টেড হতে পারেন না, আবার অযোগ্য বা নাম সর্বস্ব বা ভুইফোড় প্রতিষ্ঠান এনলিস্টেড হয়ে যায়। এবং এর ফলে যে ঝুঁকিটা সবচেয়ে বড় বেশি, সেই ঝুঁকিটা হলো যে এই মিলারদের মাধ্যমে সারা বাংলাদেশের একটা চাল, ডাল, ধান, গম এগুলো সংগ্রহ করার একটা সরকারের একটা কর্মসূচি থাকে। কারণ সরকারের এটা জানতে হয় যে তার হাতে কী পরিমাণে খাদ্য মজুদ আছে। তো যখন আপনি এরকম মানে অপেশাদার মিলারদের আপনি এনলিস্টেড করবেন, তারা হয়তো দেখা যাচ্ছে কাগজে একটা দেখাবে কিন্তু বাস্তবে তার সেই পরিমাণ মজুদটা নাই, তখন দেশের মানুষ একটা ঝুঁকিতে পড়ে এবং দেশও একটা বড় ঝুঁকিতে পড়ে। এবং এই সিন্ডিকেটটা চলছে ওই খাদ্য অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা আছেন এবং খাদ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা আছেন, তারা যোগসাজশ করে এটা করে। কিন্তু এটা একটা বড় ঝুঁকি। খুশি করতে কি কি ধরনের পন্থা অবলম্বন করতে হয়? খুশি করতে আসলে সত্য কথা কি, এটা আমরা সবাই বুঝি যে একটা টাকার বিষয় আছে, আর্থিক বিষয় লেনদেন হয়। এর বাইরে আবার অনেক ধরনের হয়তো খুশির ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমি যেটা দেখেছি এখানে আর্থিক বিষয়টাই সম্পৃক্ত। এবং আমার প্রতিবেদন আপনি দেখবেন যে একজন মিলার আবেদন করেছেন, তার সাথে একটা চুক্তি হয়েছিল হয়তো সেই সিন্ডিকেটের লোকজনের সাথে, এবং উনি অনুমোদনও পেলেন। কিন্তু যখন উনি চুক্তি মোতাবেক তাকে খুশি করতে পারলেন না বা করেন নাই বা করতে গড়িমসি করেছেন, এর পরদিনই তার আবেদনটা বাতিল হয়ে গেল। এখানে একটা আপনি বিষয় বুঝতে পারবেন যে এখানে সর্ষের ভেতরে কিছু ভূত ছিল, তা নাহলে পরে কেন বাতিল হবে। এবং পরে ইন্টারেস্টিং ঘটনা হলো কি, যখন বাতিল হয়ে গেল, সেই বাতিল হওয়া মিলারের পক্ষে একজন এমপি, সাবেক একজন এমপি গেলেন, এবং তখন কিন্তু তার সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেল। তার মানে সেই মিলার আসলে সঠিক ছিলেন, হ্যাঁ, বা হয়তো বেঠিকও থাকতে পারেন, আমি শিওর বলতে পারবো না সেটা নিশ্চিত করে। কিন্তু একজন সাবেক এমপি যাওয়ার পর সেটা আবার বৈধতা পেল। তো কিন্তু আগে অনুমোদন পেয়েছিল, কিন্তু আবার পরে সেটা বাতিল হলো। তাহলে কেন বাতিল হলো? তার মানে এখানে কোনো একটা রহস্য আছে। তো এইভাবে কিছু ঘটনা, কিছু কেস স্টাডি আছে আমার রিপোর্টে। তো এইখানে আপনার ওই ঘুরে ফিরে আসলে খাদ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার নাম এসেছে, আমি তাদের সঙ্গে কথাও বলেছি। তারা সচিবের এপিএস, হ্যাঁ, সচিবের এপিএসের নাম হচ্ছে সচিবের
ব্যক্তিগত কর্মকর্তা তার নাম এসেছে, খাদ্য অধিদপ্তরের একজন পরিচালকের নাম এসেছে, এরকম বেশ কিছু লোকজন আছে। এবং মিলাররাও যে একদম পুরো যে মানে স্বচ্ছতার মাধ্যমে দিয়ে মানে আবেদন করেন সেটাও আমি বলবো না। এটা কিন্তু আসলে এই সিস্টেমটা শুরু হয় একদম জেলা পর্যায় থেকে শুরু হয় এবং সেখান থেকে কিছু গলদ থাকে এবং যে কারণে দেখবেন যে আমাদের অনেক সময় খাদ্য ক্রাইসিস নিয়ে আমাদের গণমাধ্যমে কিন্তু এরকম প্রতিবেদন প্রকাশিত হয়, আমরা ঝুঁকিতে আছি, একটা ঝুঁকি থাকে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে খাদ্য অধিদপ্তরের যে মহাপরিচালক, তার সঙ্গে নিশ্চয়ই আপনার এই ব্যাপারে কথা হয়েছে, তিনি কি বলছেন? মহাপরিচালকের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু মানে দুর্ভাগ্যজনক ওনাকে আমি রিচ করতে পারিনি বা ওনার সঙ্গে কথা বলতে পারিনি। কিন্তু একজন পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছিল। তো উনি যেটা বললেন যে তারা তো তাদের পক্ষে একটু সাফাই গায়। উনি যেটা বললেন যে এটা একটা টেকনিক্যাল কমিটি আছে যারা এনলিস্টেড হবেন মিলার হিসাবে, সেই টেকনিক্যাল কমিটি তাদের একটা মাঠ পর্যায়ে গিয়ে একটা সার্ভে করে। মাঠ পর্যায়ে গিয়ে যখন তারা দেখেন সেই টেকনিক্যাল কমিটি যে না উনি মিলার হিসাবে তালিকাভুক্ত হওয়ার যোগ্য, তখন তাকে মিলার হিসাবে তালিকাভুক্ত করা হয় একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে। তো এটা হয় এবং উনি সেই ব্যাখ্যাটাই দিয়েছেন এবং আসলে এটা ঠিক আছে যে এইভাবেই হওয়া উচিত, কিন্তু মানে কাগজ কলম হয়তো সেটা থাকে, কিন্তু বাস্তবে হয়তো সেই কারিগরি কমিটির সেই স্বচ্ছতা হয়তো সঠিকভাবে থাকে না। এই জায়গায় একটা বড় গ্যাপ আছে। 5 আগস্টের পর অনেকগুলো মন্ত্রণালয় এবং অধিদপ্তরে কিন্তু সংস্কার চলছে, রদবদল চলছে। তবুও এই ধরনের সিন্ডিকেট বা ঘুষ বাণিজ্য কিভাবে চলছে এখন পর্যন্ত? 5 আগস্টের পরে একটা সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষগুলো তো আসলে পরিবর্তন হয়নি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মানে দুর্নীতি বা অস্বচ্ছতা এটা দীর্ঘদিন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেই সংস্কৃতি থেকে আসলে রাতারাতি যে বের হয়ে যাবে বা আমরা বের হতে পারবো বিষয়টা আসলে এরকম না। এই ক্ষেত্রেও দুর্নীতি নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং আপনি দেখছেন যে বিভিন্ন সময় গণমাধ্যমে এত বড় বড় দুর্নীতির খবর আসছে এবং সর্বশেষ যে টিআইবি এবারে যে রিপোর্টটা দিল সেখানেও কিন্তু দুর্নীতির মাত্রা কিন্তু আসলে কমে নাই, অথচ এই সরকার কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেছে। এখানে মানুষগুলোর মানসিকতা পরিবর্তন করতে হবে এবং এইখানে যারা ওপর পর্যায়ে যারা আছেন, যারা আমাদের উপদেষ্টা থেকে শুরু করে সচিব বা একদম ডিজি বা একদম টপ লেভেলের বা সরকার যারা পরিচালনার সাথে সম্পৃক্ত আছেন, তারা যদি খুবই কঠোর হস্তে এটা কন্ট্রোল করেন তাহলে সেক্ষেত্রে এইখানে স্বচ্ছতা আনা সম্ভব। কিন্তু সেখানে যদি কোনো ফাঁক ফোকর থেকে যায় তাহলে সেক্ষেত্রে এইখানে স্বচ্ছতা আনা খুব কঠিন হয়ে যাবে। একটা বিষয় জানতে চাই আপনার কাছে, এই যে সিন্ডিকেটটি তৈরি হয়েছে, এর কারণে অনেক মিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের মানুষ একটা ঝুঁকিতে পড়ছে। এই সিন্ডিকেটটি ভাঙার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, বিশ্লেষকরা কি বলছেন? না, এই ক্ষেত্রে পদক্ষেপ একটাই, এবং যাদের এই ধরনের অভিযোগ আসবে যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনার মানে তদন্ত করে খুবই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যদি আপনি সেই ব্যবস্থাটা আপনি নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরেকটা পরে যখন আরেকটা লোক এরকম একটা অনিয়ম বা দুর্নীতিতে সম্পৃক্ত হতে যাবে তখন কিন্তু তার এটা ভাবতে হবে যে এর আগে একটা লোক একজন কর্মকর্তা এই অনিয়ম করেছিল, সেই কারণে তার কিন্তু বড় ধরনের একটা পানিশমেন্ট হয়েছে। তখন আরেকটা লোক কিন্তু ওই পানিশমেন্টটা দেখেই তখন সে এটা করা থেকে একটু বিরত থাকবে। শুধুমাত্র কর্মকর্তা নয়, মিলার যারা রয়েছেন তাদেরও একটু শুদ্ধি পরিচালনা করা কি জরুরি বলে মনে হ্যাঁ, করেন? সেটাও আমি তো সেটা আগেই বললাম যে মিলাররাও যে একবার সবাই স্বচ্ছ সেটা কিন্তু না। মিলারদের এবং যে সিন্ডিকেটের কথা আপনি শুরুতে বলেছিলেন সেটা হচ্ছে এখানে কিন্তু শুধু কর্মকর্তারাই যে সিন্ডিকেট বিষয়টা এরকম না, এখানে সাথে কিন্তু অসাধু মিলাররাও আছেন। তারাও কিছু কিছু মিলার হয়তো এরকম আর্থিক সুবিধা দিয়ে তারা অযোগ্য হওয়ার পর হয়তো এনলিস্টেড হয়ে যাচ্ছেন। তো সেখানেও একটা শুদ্ধি অভিযান বা একটা সংস্কার এটা দরকার। এটা শুধু আপনার কর্মকর্তাদের আসলে শুধু মানে ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটা মানে নিয়ন্ত্রণ এটি করা সম্ভব, মানে এই সিন্ডিকেট ভাঙা কি সম্ভব বলে মনে করেন? না, অসম্ভব বলে তো আসলে কিছুই নাই, সব কিছুই সম্ভব, কিন্তু এখানে সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং সেই সদিচ্ছাটা আসতে হবে একদম ওপর লেভেল থেকে। ওপর লেভেল থেকে যদি সেই সদিচ্ছাটা থাকে এবং তারা যদি সত্যিকারে চায় যে এখানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তাহলে সেটা সম্ভব।
অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এই ব্যাপারগুলো আরো গুরুত্ব সহকারে দেখবেন। অমিতোষ পাল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।